নমস্কার, আমি শম্পা। আজকেও আপনাদের সামনে চলে এসেছি ভয়ঙ্কর একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম পেছনের জানলা, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রে আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি, শহরের বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল দুয়েক দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো, একতলা, চারিদিকে বাগান। মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছু জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে শুকলাল বলল, পিছনের এই জানলা খুলবেন না। জিজ্ঞাসা করলাম, কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, তা কি লাভ খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুকলালই দুলালির মাকে জোগাড় করে দিল, রান্নাবান্না থেকে ঝাঁকি দেওয়া, কাপড় কাচা, সব কিছু করবে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞাসা করলাম, শুক্লালবাবু রান্নাঘরের জানালা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানলাটা নাই বা খুললেন বাবু? কিন্তু কেন? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, ধুলোবালি পড়ে, কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানালার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়তে পারে। তবু আমার মনে হলো আসল কথাটা দুলালির মা যেন চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গিয়েছে, রোজকার মতো। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিই, বাজারে যাব। দরজা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। তারপর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পেছনের সেই জানলার ওপর। বাইরে এলোমেলো শীতল হাওয়া বইছে, বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে, তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষের ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেক দিন না খোলার জন্য জানালাটা এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খুলবার চেষ্টা করতে লাগলাম। বাচ্চারেক ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শক্ত হয়ে খুলে গেল। খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড, বাইরে থেকে গরম একটা হাওয়া ঝলক করে ঘরের মধ্যে ঢুকে এলো। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে। শীতে এটাই হওয়া স্বাভাবিক। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে, যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক ভালো করে নজরে পড়ল, কাছে একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজে দেখে মনে হলো ছোট্ট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুকলাল আর দুলালির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলা খুলতে মানা করেছিল? তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছুই চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো, এ কি, এ কি, জানলা কি খুললে? সর্বনাশ, কে এমন কাজ করলে? রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো,
দুলালের মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো, সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দুই হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবেই। দুলালির মা হাউ হাউ করে কেঁদে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে এক ধমক দিলাম। কি হচ্ছে কি? জানলার কবজাটা শক্ত হয়ে গেছে, কাল মিস্ত্রি নিয়ে এসে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতো চলে গেল। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর ছয়েকের একটি শিশু, ধবধবে গায়ের রং, মাথায় এক ঝাঁকড়া কোকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনর্বরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই এক দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত চাহনি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছনে ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে দেখতে পেলাম না আর তাকে। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপরে শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি। সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট্ট ছোট্ট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরের মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জলে পা দিয়েই ঘরে ঢুকেছিল। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তারপর এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল সকালেই মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে গিয়ে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে রয়েছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণে থাকবার কথা নয়। তবু খাবার কোনো ইচ্ছা করলো না। এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানালার কাচের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে। সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুটির দেহে মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে, হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম। প্রাণপণ শক্তিতে হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো সেই তাপে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আর জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে শুক্লাল আর একজন ডাক্তার। একটু দূরেই দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমাকে পেছনের মাঠে পেয়েছে। সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে পৌঁছে গেছি আমি জানি না। নমস্কার। যদি গল্প পাঠে কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের নতুন নতুন গল্পের আপডেটগুলো পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়।
আর আপনাদের কাছেও যদি কোনো ভালো গল্প থাকে তাহলে পরে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের গল্প লিখে পাঠাতে পারেন। আমরা আপনাদের গল্পটা পড়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।